সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর সপ্তম পার্ট সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো এই পর্বে আমরা দেখি ট্রেনিং সেন্টার থেকে নাহিদু আর ইজিন বাসা ফিরছে। নাহিদুর বাসার সামনে এসে ইজিন বলে, ঠিক আছে, সাবধানে যাও, গুড নাইট। আর কালকে ফেন্সিং এ তুমি তোমার সেরাটা দেখিয়ে দাও যে তুমি সবকিছুই করতে পারো। কিন্তু এরই মাঝে নাহিদু হেসে ফেলে, কারণ তার মনে পড়ে যায় ইজিনের বলা সেই কথাগুলো। তুমি আমাকে আশা দাও আর আমি চাই তুমি জীবনে আরো ভালো কিছু করো। তোমাকে দেখলে আমারও কিছু করতে ইচ্ছে করে। তুমি যখন পরিশ্রম করো আমারও পরিশ্রম করতে মন চায়। তুমি যখন কিছু অর্জন করো আমারও ইচ্ছে হয় নিজের লক্ষ্যটা ছুঁয়ে ফেলি। তখন এসব শুনে নাহিদু খুবই ইমোশনাল হয়ে যায় আর বলে, তাহলে চলো আমরা দুজনে মিলে একসাথে নতুন করে বাঁচি। আর এই কথায় ইজিন এখন কিছু বলে না। তো এরপর নাহিদু চলে যাওয়ার আগে ইজিনকে একটা সোর্ড দেয়, যেটা দিয়ে ইজিন একটু আগে খেলছিল। মানে গাইস, এটা দেখতে তলোয়ারের মতো হলেও এটার নাম হচ্ছে সোর্ড। তো ইজিন বলে, এটা আমাকে দিলে? নাহিদু বলে, হ্যাঁ, জীবনে কাউকে কোনো কিছু দিলাম, তাই এটা কখনো ভুলে যেও না। ইজিন বলে, ওকে, ভুলবো না, এবার আসি তাহলে। আর গাইস, নাহিদু ইজিনকে যে সোর্ডটা দিয়েছে সেটার ভিতরে কিন্তু লাল রং, আর এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, ইজিনকে বিদায় দিয়ে নাহিদু চলে আসে আর খেয়ে যায় ভয়, কারণ মা দাঁড়িয়ে আছে। নাহিদু বলে, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? মা বলে, বাইরে দেখে মনে হলো এটা একটা দীর্ঘ বিদায় ছিল। যেহেতু তাকে তলোয়ার দিয়েছো তার মানে নিশ্চয়ই তোমরা অনেক ক্লোজ। তাহলে বলো কে সে? নাহিদু বলে, সে এমন একজন যে আমাকে প্রচুর বিশ্বাস করে, যেটা আমার নিজের মাও করে না। মা বলে, আমি কিভাবে পারবো? আমি তোমাকে বদলি করেছি যেন তুমি ফেন্সিং করতে পারো, কিন্তু তুমি একটা ছেলের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছ। বাহ। নাহিদু বলে, কেন মা, আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই? মা বলে, আমি যখন নিজের চোখে এসব দেখছি তখন তোমার উপর বিশ্বাস কিভাবে করব? আর তোমার জায়গায় আমি হলে আমার প্রতি তোমার বিশ্বাস থাকতো? তো কথা ঘুরে নাহিদু বলে, আমি কালকে ন্যাশনাল টিমের ট্রাই আউটে যাচ্ছি। এটা শুনে মা অবাক, মেয়ে কি বলছে? নাহিদু বলে, মা, আমি কালকে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, তবে তার কারণ কিন্তু তুমি নও। আমি এটা নিজের জন্য করব, কারণ শুধু আমিই জানি আমি কতটা চেষ্টা করেছি। আর মা, তুমি আমাকে কখনোই সাপোর্ট দাওনি, তুমি শুধু তোমার নিজের চিন্তাই করেছো। আর এইসব বলে চলে যায় ভিতরে। আর তখনই আমরা বর্তমানে চলে আসি, যেখানে মিনসে বসে আছে আর ভাবছে, আমি যখন ছোট ছিলাম মা ছিল আমার গর্ব এবং আনন্দ। এবং তখনই তার ফ্ল্যাশব্যাকে দেখি সে একটা অনুষ্ঠানে ডান্স করছে আর নাহিদু এক জায়গায় বসে আছে। তো যখন মিনসে তার মায়ের কাছে আসে তখন নাহিদু তার মেয়েকে ছেড়ে অন্যদের সাথে নিজেকে ব্যস্ত রাখে। আর এই ব্যাপারটা মিনসের প্রচুর খারাপ লাগে। তো বর্তমানে মিনসে এভাবেই তার মায়ের ব্যাপারে ভাবে, সাথে নাহিদুর ডায়েরিগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে এবং দেখেছে নাহিদু তার জীবনের প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে কখন কি করেছে, কিভাবে করেছে, কার মাধ্যমে করেছে, সবকিছু নোট করে রাখতো। তখন এইগুলো পড়ে মিনসা পড়ে যায় দ্বিধায় আর ভাবে, আমার মা আসলে এরকমই। তো পরের দিন সকালে নাহিদু কোচের সাথে ম্যাচের ভেন্যুতে পৌঁছে যায়। মানে গাইস, এখন আমরা অতীতে চলে এসেছি। কোচ তাকে জিজ্ঞেস করে, নাহিদু তুমি পারবে তো? নাহিদু যথেষ্ট কনফিডেন্ট নিয়ে বলে, কোচ দেখবেন আমি একটা ম্যাচও হারবো না। আর এতে কোচও একটু ভরসা পায়। তো কিছুক্ষণ পর ম্যাচ শুরু হয়। নাহিদু তার প্রতিপক্ষের সামনে দাঁড়ায়। সে এবার অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, কারণ সে জানে সে এই ম্যাচ জিতবে। তখন ইউরুমও আসে তার ম্যাচ দেখতে। এদিকে স্কুলে ইজিনের ভাই হিয়ং যখন যাচ্ছিল তখন সেই তিনজনের ছোড়া ঢিলটা গিয়ে লাগে হিয়ংকে। এতে তারা পেয়ে যায় ভয়, কারণ আমরা জানি এর আগে ইজিন এদেরকে ওয়ার্নিং দিয়েছিল। তখন তিনজনে এসে বলে, দেখ ভাই, ভুল করে হয়ে গেছে। আর এই বলে তারা চলে যায়। এতে হিয়ংও হাসে, কারণ এখন আর আগের মতো তাকে কেউ ডিস্টার্ব করে না। কিন্তু গাইস, এরপরে হয় কি, ইজিনের বাবার থেকে যে লোকেরা টাকা পেত তারা এদের খুঁজছে। আর তখনই তারা হিয়ংকে দেখতে পায়। তার বাবা কোথায় জানতে চায়, কিন্তু হিয়ং পালিয়ে যেতে চাইলেও পারে না, উল্টো তাকে মারতে থাকে। আর তার বন্ধুরাও তাকে হেল্প করে না। তো গাইস, এই ব্যাপারটা তোমরা অবশ্যই মনে রাখবে। এদিকে এই খবরটা কেউ ইজিনকে দিয়ে দেয়, তাই ইজিন যত দ্রুত সম্ভব যাচ্ছে আর সেখানে গিয়ে শুরু করে ফাইট। তো এদিকে আমাদের নাহিদু তার প্রতিপক্ষের সাথে লড়াই করছে, কিন্তু আজব ব্যাপার দেখো, এই মেয়েটা নাহিদুর সাথে কোনোভাবেই পেরে উঠছে না। আর নাহিদু একের পর এক পয়েন্ট নিয়ে যাচ্ছে আর চিল্লাচ্ছে। তবে এক পর্যায়ে নাহিদু 3 পয়েন্ট বেশি পেয়ে উইন হয়। এতে কোচ হয়ে যায় খুশি আর বলে, সাবাস নাহিদু, তুমি পেরেছো। কিন্তু গাইস, ইউরুমের এটা মোটেও ভালো লাগে না, আর তার কারণটা তো আমরা জানি। তো এদিকে নিউজ চ্যানেলে সবাই জেনে যায় আজকে ফেন্সিং ফাইনাল ম্যাচে নাহিদু নামের একটি মেয়ে খেলবে কিম জিয়ং এর সাথে। তাই বয়স তাদের বলে ওই মেয়ের একটা বায়োডেটা আর ছবি নিতে, যাতে নিউজে ভালো করে ছাপানো যায়। আর এই কথা শুনে নাহিদুর মা অবাক, সাথে বেশ খুশি যে আমার মেয়েকে নিয়ে কথা হচ্ছে। ও এখন এদিকে ফাইনাল ম্যাচ শুরু হয়। কোচ নাহিদুকে বলে, গত 8 বছরে
দলের মধ্যে এই প্রথম জাতীয় দলে জায়গা পেল কিম জিয়ং হিয়ন। তার ভালো গতি, অবিশ্বাস্য ফোকাস আর খেলার নিয়ন্ত্রণ দারুণ। সে তোমার অভিজ্ঞতার দ্বিগুণ বেশি। নাহিদু বলে, ম্যাম আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ম্যাম বলে, একদমই না, আমি বলতে চাচ্ছি তোমার মতো একজন নতুন খেলোয়াড়, তার মতো একজন দক্ষ খেলোয়াড়ের সাথে পেরে ওঠা একটু কঠিন। সে তোমার সম্পর্কে কিছুই জানে না। তাই নাহিদু, তুমি সেখানে যাও আর তোমার ফেন্সিং তাকে দেখাও। তবে একটা কথা মনে রাখবে, সে তোমাকে বিরক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, তাই একদমই ঘাবড়ে যাবে না। নাহিদু বলে, ঠিক আছে, তাই হবে। তো গাইস, এইবার ফাইনাল ম্যাচ শুরু হয়, কিন্তু কিম জিয়ং বারবার নাহিদুকে টাচ করছে আর পয়েন্ট নিচ্ছে। কোচ বলছে, নাহিদু তুমি একদমই হাল ছেড়ো না, তুমি অবশ্যই পারবে। এখন নাহিদু ভাবছে, কিম জিয়ং তোমার খেলার স্টাইল তো আমি বুঝে গেছি, এবার তুমি আমার স্টাইল দেখবে। আর এরপরে নাহিদু তার আসল ফেন্সিং দেখায় আর বারবার পয়েন্ট নিতেই থাকে। কোচ এসে বলে, পাগল মেয়ে, হ্যাঁ নাহিদু তুমি পেরেছো, চালিয়ে যাও। তো গাইস, এভাবে নাহিদু পয়েন্ট নিচ্ছিল আর এটা সহ্য হচ্ছিল না কিম জিয়ং এর। কিন্তু গাইস, তোমাদের মনে আছে হয়তো কোচ নাহিদুকে বলেছিল কিম জিয়ং নামের মেয়েটা তোমাকে বিরক্ত করার চেষ্টা করবে, তাই কিম জিয়ং এখন সেটাই করে। যেমন সে বলে, আমি ওর শর্ট চেক করব, ওর চুল বেরিয়ে গেছে। তাই নাহিদু চুল ঠিক করে। এবার বলে, আমার জুতা একটু চেক করব, ওয়েট। মানে গাইস, এভাবেই সে নাহিদুর মনোযোগ ঘুরিয়ে দিচ্ছে, ফলে নাহিদু ওর সাথে আর পেরে উঠছে না। তাই এবার কিম জিয়ং পয়েন্ট পাচ্ছে। পরে সে আবার সেম কাহিনী করে আর এই সুযোগে নাহিদু ম্যামের কাছে আসে। ম্যাম বলে, নাহিদু আমি বলেছিলাম ঘাবড়াবে না। নাহিদু বলে, ম্যাম সে ইচ্ছাকৃতভাবে এগুলো করছে, কিন্তু রেফারি তাকে সতর্ক করছে না। ম্যাম বলে, আরে এটাই তো লড়াইয়ের নিয়ন্ত্রণ অংশ, তুমি এটা জানো তুমি কিভাবে সিনিয়রদের হারালে? কি তোমাকে রাতে ট্রেনিং করতে দেয়নি? তুমি তাদেরকেও হারিয়ে দিয়েছো। ঠিক এভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে দেওয়া থেকে তোমাকে বাধা দিতে হবে। আর যেসব ফেন্সারকে নিয়ন্ত্রণ করা যায় না, তারা সাধারণত নিয়ন্ত্রণে থাকা ফেন্সারদের নার্ভাস করে তোলে। তাই নাহিদু মনোযোগ দিয়ে শোনো, সে যা বলে বা করে সেটা তুমি এড়িয়ে যাও, আর তুমি নিজে যা করতে চাইছো তা করে দেখিয়ে দাও। নাহিদু, তুমি যদি নিজেকে বিশ্বাস করতে না পারো তাহলে তুমি আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে বেছে নিয়েছি। তুমি হারবে না, আর তুমি ভালো করেই জানো আমি হেরে যাওয়া ফেন্সারদের কখনোই বেছে নেই না। নাহিদু বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এই বলে ম্যাচ আবার শুরু হয়। তো কোচ আশা নিয়ে আসে নাহিদু এবার ভালো কিছু করবে, আর ঠিক সেটাই হয়। নাহিদু এবার নিজের স্টাইলে খেলতে শুরু করে, আর খেলার সময় ইজিনের কথাগুলো তার বারবার মনে পড়ে, কারণ ইজিন তাকে সব সময় একটা মানসিক সাপোর্ট দিত, আর সেটা তাকে আরো এনার্জি দেয়। আর কিম জিয়ংকে হারিয়ে সে জিতে যায়। ম্যাম হাত বাড়িয়ে বলে, নাহিদু কাছে আসো, আর নাহিদু খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। ম্যাম বলে, তুমি পেরেছো নাহিদু, এবার বিশ্বকে তোমার পায়ের কাছে মাথা নত করাও। এদিকে নাহিদুর মাও বেশ খুশি হন। এখন এই সেম নিউজ জিয়ং আর শিয়ং দুজনেই দেখছিল, আর দুজনেই অবাক। হায় হায়, নাহিদু ম্যাচটা জিতে গেল। এর মাঝে শিয়ং এর মা যখন বুঝতে পারে নাহিদু আর ইউরিম জাতীয় দলের ফেন্সিং প্লেয়ার, তিনি পড়ে যান চিন্তায়, কারণ সেদিন তাহলে তার বাসায় এরা দুজন ছিল, কিন্তু তিনি ওভাবে এদের চিনতেই পারেননি। এদিকে ম্যাচ শেষ করে কোচ আর নাহিদু সেই রকম সিল মুডে থাকে, যেটা আসলেই উপভোগ করার মতো ছিল। আর তখনই সে পিজারে ইজিনকে ফোন করতে চায়, কিন্তু ইজিনের পিজার নম্বর তার কাছে নেই। এরপর দুজনে হোটেলে গিয়ে খাবার খায়, সাথে খুনসুটি মজা। মানে গাইস, নাহিদু প্রমাণ করে দিয়েছে ইচ্ছা থাকলে জীবনে সবকিছুই করা সম্ভব, কারণ আমরা জানি এই কোচ যেমন রাগী তেমনই গম্ভীর টাইপের, আর নাহিদু তাকেও পটিয়ে ফেলেছে। যাই হোক, খাওয়ার এক পর্যায়ে বাকি স্টুডেন্টরা চলে আসে আর অভিনন্দন জানায়, কিন্তু ইউরিম ম্যামকে বললেও নাহিদুকে কিছুই বলে না, যার কারণ আমরা সবাই জানি। এরপরে নাহিদু যায় ফ্রেশ হতে, যেখানে আবার ইউরিম ছিল। সে বলে, অভিনন্দন নাহিদু, তোমার স্বপ্ন সত্যি হয়েছে। নাহিদু বলে, এখন যেহেতু আমি জাতীয় দলে আছি, এই প্রথম ইউরিম আমার সাথে কথা বলেছে। ইউরিম বলে, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি, আর তুমি আমাকে উপহাস করছো। নাহিদু বলে, আমি সেভাবে বলিনি, আসলে আমি খুবই হতবাক, কারণ যতবার তুমি আমাকে উপেক্ষা করেছিলে ততবার আমি আয়নায় নিজেকে দেখেছি আর ভেবেছি আমি অদৃশ্য। শোনো, আজকে খোলামেলা বলছি, আমার জাতীয় দলে থাকার কোনো স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন এখন একটাই, তোমার প্রতিদ্বন্দ্বী হওয়া। আর আমি এটাও আশা করি তোমার সময় এলে তখন তুমি এটা বোঝাতে চাইবে। তো ইউরিম এই মুহূর্তে এসব শুনে বেশ চমকে যায়,
কিন্তু কিছু বলে না। তাই পরের দিন নাহিদু গুসাংডং থেকে স্যান্ডোডং আসে, মানে সে যেখানে থাকে। তো সে সরাসরি বাসায় না গিয়ে ইজিনের বুক স্টোরে যায় আর জানতে পারে ইজিন জব ছেড়ে দিয়েছে। এরপরে সে ইজিনের বাসায় যায়, মানে সে যেখানে ভাড়া থাকে। তখনই সেখানে জিয়ং আর শিয়ং চলে আসে আর তাকে অভিনন্দন জানায়। তখন তিনজনে ভিতরে গিয়ে দেখে ইজিনের জিনিসপত্র কিছুই নেই, হয়তোবা সে চলে গেছে। কিন্তু এতে নাহিদু পড়ে যায় চিন্তায়, ইজিন আমাকে না বলে কোথায় চলে গেল। পরে এই খবর যখন ইউরিম পায় তখন সেও ছুটে আসে। দরজা খুলে দেয় জিয়ং আর বলে হাই ইউরিম। কিন্তু ইউরিম করে কি, সে কোনো রেসপন্স না করেই ভিতরে চলে যায় আর ফিরে এসে বলে তাকে শেষ কে দেখেছে। কিন্তু এবার জিয়ং চুপ হয়ে যায়। তো ভিতরে গিয়ে সবাই এটা নিয়ে ডিসকাস করছে যে ইজিন কোথায় গেল। এমনকি ইউরিম নাহিদুকে বলে তুমি কি তোমার পেজার চেক করেছো? নাহিদু বলে আমি কিছুই পাইনি। জিয়ং বলে আরে ইয়ার, সে একজন প্রাপ্তবয়স্ক, তার অবশ্যই কোনো কারণ থাকতে পারে, সে কোনো শিশু না। তোমরা এটা নিয়ে কেন এত হইচই করছো? শিয়ং বলে তোমার মুখটা এখন একটু বন্ধ রাখো। জিয়ং বলে ওকে ঠিক আছে। তো একটু পর শিয়ং এর মা চলে আসলে নাহিদু আর ইউরিমকে দেখে তিনি লাফালাফি শুরু করে দেন। কিন্তু শিয়ং বলে মা, মন মেজাজ একদমই ভালো নেই, এসব ছাড়ো আর বলো আমাদের ভাড়াটে মানে ইজিন কোথায়? তিনি বলেন হ্যাঁ, সে বলল কোনো জরুরি কাজ আছে, তাই আজকে সকালেই চলে গেছে। কি, সে চলে গেছে? কিন্তু হঠাৎ করে কেন? তিনি বলেন দেখো আমি কিভাবে জানবো, এর আগে তাকে খুঁজতে কিছু অদ্ভুত লোক এসেছিল, এর জন্য সে সব সময় নিচের দিকে তাকিয়ে থাকতো। আর এসব শুনে সবাই নিস্তব্ধ হয়ে যায়। পরে নাহিদু আর ইউরিম চলে আসে। নাহিদু বলে ইউরিম, ইজিনের পেজার নম্বরটা পেতে পারি? তাই ইউরিম কোনো হিংসামি না করে দিয়ে দেয় আর বলে আমাকেও জানাবে যদি তার কাছ থেকে কিছু শুনতে পাও। নাহিদু বলে হ্যাঁ ওকে। এরপরে ইউরিম চলে যায় সাথে নাহিদু। সে চিন্তা করে ইজিন এভাবে কিছু না বলে কেন চলে গেল। আর বাসায় ফিরে দরজার কাছে তারা দেওয়া সেই সোর্ডটা দেখতে পায় যেটা সে ইজিনকে দিয়েছিল। তো এখানে সে দুটা জিনিস লক্ষ্য করে। প্রথমত সেখানে লেখা আছে জাতীয় দলের সদস্য নাহিদু, আর দ্বিতীয়ত ভিতরটা নীল রং করা। কিন্তু আমরা দেখেছিলাম নাহিদু যখন ইজিনকে এটা দেয় তখন এর রং ছিল লাল আর এখন হয়েছে নীল। এর কারণ সেদিন ট্রেনিং সেন্টারে ইজিন নাহিদুকে জিজ্ঞেস করেছিল তোমার প্রিয় রং কি, তখন নাহিদু নীল রঙের কথা বলেছে। আর সেই জন্যই মূলত ইজিন ভিতরে নীল রং করে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে নাহিদু পুরাই ভেঙে পড়ে আর ভাবে ইজিন তুমি কেন চলে গেলে, এবং এখন সে নিজেকে একদম একা মনে করছে, মানে কি যেন একটা নাই হয়ে গেছে তার জীবন থেকে। আর গাইস এখানেই এই পর্ব শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।